আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি, সরকারি সুবিধা সীমিত, প্রবাসীদের আর্থিক স্বনির্ভরতা বাধ্যতামূলক। বৈধ পরিচয়পত্র ছাড়া বিমান যাত্রা করলে 1 ফেব্রুয়ারি থেকে দিতে হবে $45 ফি। মার্কিন নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা সাশ্রয়ী করতে ট্রাম্পের নতুন গ্রেট হেলথ কেয়ার পরিকল্পনা। এবং সিআইডি অনুসন্ধান, ভোটার তথ্য বিক্রি করে অবৈধভাবে আয় 2 কর্মকর্তা গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন অভিবাসীরা আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে এবং আমেরিকানদের উপরে বোঝা সৃষ্টি করা যাবে না। স্টেট ডিপার্টমেন্ট এই নীতির আওতায় সব নিয়ম ও নির্দেশিকা পুনর্মূল্যায়ন করছে, যাতে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকরা সরকারি কল্যাণ সুবিধা ব্যবহার না করতে পারে বা পাবলিক চার্জ না হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন অভিবাসীরা অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে এবং আমেরিকান নাগরিকদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি করতে পারবে না। এই নির্দেশনার আলোকে স্টেট ডিপার্টমেন্ট অফ সব নীতি, নিয়ম ও নির্দেশিকা পুনর্মূল্যায়নের কাজ করছে, যাতে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহার করতে না পারে বা পাবলিক চার্জ হয়ে না যায়। 2026 সালের 21 জানুয়ারি থেকে স্টেট ডিপার্টমেন্ট 75টি দেশের অভিবাসী ভিসার প্রক্রিয়াকে স্থগিত করেছে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ব্রাজিল, পাকিস্তান, সোমালিয়া, ইরাক, ইরান, নেপাল সহ বহু দেশ। এই সময়ে প্রভাবিত দেশের নাগরিকরা ভিসার জন্য আবেদন করতে পারবে এবং সাক্ষাৎকার দিতে পারবেন, তবে কোনো ভিসা ইস্যু করা হবে না। যারা দ্বৈত নাগরিক এবং তালিকাভুক্ত নয় এমন দেশের পাসপোর্ট ব্যবহার করে আবেদন করছেন, তারা এই স্থগিতাদেশের বাইরে। এছাড়া ইতিমধ্যেই বৈধ ভিসাধারীদের কোনো প্রভাব নেই। পর্যটক ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, কারণ এটি অভিবাসী নয়। এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি কঠোর করার অংশ, যাতে নিশ্চিত করা যায় যে অভিবাসীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর এবং আমেরিকান করদাতাদের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করবেন না। স্টেট ডিপার্টমেন্ট বলছে, আমরা সকল আবেদনকারীর জন্য নিয়মিত সাক্ষাৎকারের সময়সূচি বজায় রাখব, তবে ভিসা ইস্যু করা হবে না। যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতের কারণে বাংলাদেশি প্রবাসীরা বড় চ্যালেঞ্জের মুখে। পরিবার পুনর্মিলন, গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পাবলিক চার্জ নীতি অনুযায়ী সরকারি সহায়তার উপরে নির্ভরশীলদের জন্য ভিসা সীমিত। শিক্ষার্থী ও নতুন কর্মীসহ সবাই এখন অনিশ্চয়তায়, ফিরে যাওয়াও ঝুঁকিপূর্ণ। বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ও অভিবাসনের অপেক্ষায় থাকা হাজারো প্রবাসী বাংলাদেশির জন্য দুঃসংবাদ। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে বাংলাদেশ সহ 75টি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে পরিবার পুনর্মিলন, গ্রিন কার্ড, এমনকি নাগরিকত্ব সংক্রান্ত বহু পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। যারা বছরের পর বছর ধরে পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সিদ্ধান্ত মানসিক চাপ ও হতাশা বাড়িয়েছে। অনেক প্রবাসী বলছেন, ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় বাবা মা, স্বামী স্ত্রী কিংবা সন্তানদের সঙ্গে একসাথে থাকার স্বপ্ন আবারও দূরে সরে গেল। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের পাবলিক চার্জ নীতি বড় ভূমিকা রেখেছে। অর্থাৎ ভবিষ্যতে যেসব অভিবাসী সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ সীমিত করতেই এই পদক্ষেপ। এর প্রভাব পড়বে পারিবারিক স্পন্সরশিপ, অ্যাসাইলাম সংক্রান্ত আবেদন এবং স্ট্যাটাস পরিবর্তনের প্রক্রিয়ায়। গ্রিন কার্ডধারীরাও এখন বিদেশ ভ্রমণ নিয়ে দ্বিধায় রয়েছেন। অনেকে আশঙ্কা করছেন বাংলাদেশে গেলে যুক্তরাষ্ট্রে ফেরার সময় জটিলতায় পড়তে পারেন। একই সঙ্গে শিক্ষার্থী ও নতুন চাকরি প্রত্যাশীদের ক্ষেত্রেও ভিসা প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই স্থগিতাদেশে আগে ইস্যু করা ভিসা বাতিল করা হয়নি এবং পর্যটন ও শিক্ষার্থী ভিসা এর বাইরে থাকবে। তবুও অনিশ্চিত সময়সীমা প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় প্রশ্নচিহ্ন
তৈরি করেছে। এই পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীদের পরামর্শ নেওয়া এবং সরকারি ঘোষণার দিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে 1 ফেব্রুয়ারি থেকে বিমান যাত্রীদের নতুন $45 ফি কার্যকর হবে। এই ফি তাদের জন্য যারা বৈধ পরিচয়পত্র ছাড়া বিমান যাত্রা করবেন। টিএসএ কনফার্ম আইডি সিস্টেম ব্যবহার করে পরিচয় যাচাই করা হবে। রিয়েল আইডি বা অনুমোদিত অন্য পরিচয়পত্র থাকলে ফি লাগবে না। প্রতিটি 18 বছরের বেশি প্রাপ্তবয়স্কদের জন্য আলাদাভাবে প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করেছে 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে নতুন $45 ফি কার্যকর হবে। এই ফি তাদের জন্য প্রযোজ্য যারা বিমান যাত্রার সময় বৈধ পরিচয়পত্র যেমন রিয়েল আইডি বা পাসপোর্ট সঙ্গে নিয়ে আসবেন না। নতুন ব্যবস্থা টিএসএ কনফার্ম আইডি সিস্টেমের আওতায় পরিচয় যাচাই প্রক্রিয়ার খরচ পূরণ করবে। টিএসএ কর্মকর্তা অ্যাডাম স্টাল জানান, এই ফি নিশ্চিত করবে যে পরিচয় যাচাইয়ের খরচ সাধারণ করদাতাদের ওপর নয়, বরং ভ্রমণকারীদের ওপর পড়বে। যাত্রীরা যিনি রিয়েল আইডি বা অনুমোদিত অন্য কোনো পরিচয়পত্র নিয়ে ভ্রমণ করবেন তারা এই ফি এড়াতে পারবেন। টিএসএ ভ্রমণকারীদের আগে থেকে কনফার্ম আইডি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে। 18 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ককে আলাদাভাবে কনফার্ম আইডি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফি প্রদানের জন্য টিএসএ এর কনফার্ম আইডি সাইটে গিয়ে পে নাও বোতাম ব্যবহার করতে হবে। ভ্রমণকারীর নাম, শুরু তারিখ এবং পেমেন্ট মাধ্যম ডেবিট, ক্রেডিট কার্ড, ব্যাংক, ভেনমো বা পেপ্যাল দিতে হবে। পেমেন্টের পরে একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন যা টিএসএ চেক পয়েন্টে দেখাতে হবে। রিয়েল আইডি সহ ভ্রমণকারীরা ফি মুক্ত থাকবেন। অনুমোদিত পরিচয়পত্রের মধ্যে রয়েছে রিয়েল আইডি, ড্রাইভিং লাইসেন্স, মার্কিন পাসপোর্ট, ডিএইচএস, ট্রাস্টেড ট্রাভেলার কার্ড, স্থায়ী আবাসন কার্ড এবং অন্যান্য ফেডারেল অনুমোদিত পরিচয়পত্র। এই নতুন ফি ভ্রমণ প্রক্রিয়াকে নিরাপদ করতে এবং চেক পয়েন্টে পরিচয় যাচাই সঠিকভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রে আইস এজেন্টদের বিরুদ্ধে মামলা করা আইনগতভাবে কঠিন। ফেডারেল সরকার সাধারণত সার্বভৌম দায়মুক্তি ভোগ করে। 1946 সালের ফেডারেল টর্ট ক্লেমস অ্যাক্ট সীমিতভাবে মামলা করার সুযোগ দিলেও শাস্তিমূলক ক্ষতিপূরণ, জুরি ট্রায়াল ও ব্যক্তিগত দায় নির্ধারণের সুযোগ অত্যন্ত সীমিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস আইন প্রয়োগকারী সংস্থা আইসের কোনো এজেন্টের বিরুদ্ধে মামলা করা আইনগতভাবে অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ। সাম্প্রতিক সময়ে মিনেসোটায় এক নারী আইস এজেন্টের গুলিতে নিহত হওয়ার ঘটনায় এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের আইনে সাধারণত ফেডারেল সরকার ও তার কর্মচারীরা সার্বভৌম দায়মুক্তি ভোগ করে, অর্থাৎ সরকারি দায়িত্ব পালনের সময় নেওয়া সিদ্ধান্তের জন্য তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করা যায় না। তবে 1946 সালের ফেডারেল টর্ট ক্লেমস অ্যাক্ট একটি সীমিত সুযোগ দেয়, যার মাধ্যমে সরকারি কর্মচারীর অবহেলা বা ভুল সিদ্ধান্তের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যেতে পারে। কিন্তু এই আইনের আওতায় বড় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানে শাস্তিমূলক ক্ষতিপূরণ দাবি করা যায় না, জুরি ট্রায়ালের সুযোগ নেই এবং ক্ষতিপূরণের পরিমাণ সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের আইনে সীমাবদ্ধ থাকে। ফলে ভুক্তভোগীরা অনেক সময় প্রত্যাশিত ন্যায় বিচার পান না। আরেকটি বড় বাধা হলো, যদি সরকার প্রমাণ করতে পারে যে আইস এজেন্ট পরিস্থিতির বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন বা আত্মরক্ষায় কাজ করেছেন, তাহলে মামলা সহজেই খারিজ হয়ে যেতে পারে। ব্যক্তিগতভাবে কোনো আইস এজেন্টকে মামলা করার সুযোগ অত্যন্ত সীমিত। কেবল সংবিধান লঙ্ঘনের প্রমাণ মিললে এমন মামলা করা যায়, তবে বাস্তবে এসব মামলা খুব কম ক্ষেত্রেই সফল হয়। এই কারণেই আইস এজেন্টদের বিরুদ্ধে আইনি লড়াই কঠিন, দীর্ঘ এবং অনিশ্চিত হয়ে থাকে। ভেনেজুয়েলার প্রভাবশালী বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নজিরবিহীন বৈঠক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে মাচাদো তার অর্জিত নোবেল শান্তি পুরস্কারের পদকটি প্রতীকী উপহার হিসেবে ট্রাম্পকে দেন। ধারণা করা হচ্ছিল এই বড় ত্যাগের মাধ্যমে তিনি ভেনেজুয়েলার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের শক্ত সমর্থন আদায় করতে পারবেন।
তবে বৈঠক শেষে বাস্তব চিত্র ছিল ভিন্ন। ট্রাম্পের কাছ থেকে মাচাদো পান শুধু একটি স্বাক্ষরিত উপহার ব্যাগ। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, মাচাদোর নেতৃত্ব নিয়ে ট্রাম্পের নেতিবাচক অবস্থান কোনো পরিবর্তন আসেনি। এদিকে নোবেল পিস সেন্টার স্পষ্ট করেছে, পদক দেওয়া গেলেও নোবেল বিজয়ীর মর্যাদা হস্তান্তরযোগ্য নয়। বিশ্লেষকদের মতে এই বৈঠক ছিল প্রতীকী, রাজনৈতিক সাফল্য সীমিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্য গ্রেট হেলথ কেয়ার প্ল্যান মার্কিন নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবার খরচ কমাতে ডিজাইন করা হয়েছে। প্রেসক্রিপশন ওষুধের দাম কমানো, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম হ্রাস এবং বড় ইন্স্যুরেন্স কোম্পানি ও ফার্মার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। সরকার সরাসরি অর্থ মানুষদের কাছে পৌঁছে দেবে, যাতে তারা নিজেরাই সাশ্রয়ী স্বাস্থ্যসেবা কিনতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার দ্য গ্রেট হেলথ কেয়ার প্ল্যান ঘোষণা করেছেন, যা মার্কিন নাগরিকদের জন্য স্বাস্থ্য সেবার খরচ কমাতে এবং সরাসরি মানুষের পকেটে অর্থ পৌঁছে দিতে ডিজাইন করা হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে প্রেসক্রিপশন ওষুধের দাম ব্যাপকভাবে কমানো হবে, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম হ্রাস করা হবে এবং বড় ইন্স্যুরেন্স কোম্পানি ও ফার্মার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই পরিকল্পনা জনগণের অর্থ সরাসরি মানুষদের কাছে পৌঁছে দেবে, যাতে বড় কর্পোরেশন বা বিশেষ স্বার্থের প্রতিষ্ঠানরা আর লাভ না করতে পারে। সরকারি অর্থ মানুষদেরকে সরাসরি দেয়া হবে, যারা নিজেরাই স্বাস্থ্যসেবা কিনতে পারবেন। ওষুধের ক্ষেত্রে মোস্ট ফেভার্ড নেশনস চুক্তির মাধ্যমে দাম ৮০ থেকে ৯০% পর্যন্ত কমানো সম্ভব হবে। এছাড়া এই পরিকল্পনা স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কমাবে এবং ইন্স্যুরেন্স ব্রোকার ও মধ্যস্থতাকারীদের বড় কিকব্যাক বন্ধ করবে। কস্ট শেয়ারিং রিডাকশন প্রোগ্রামের সম্পূর্ণ তহবিল নিশ্চিত করা হবে, যা জনপ্রিয় ওবামা কেয়ার প্ল্যানের প্রিমিয়াম গড়ে ১০ থেকে ১৫% কমাতে সহায়তা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাসপাতাল ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তাদের সেবার দাম প্রকাশ করতে বাধ্য করা হবে, যাতে মানুষ তুলনামূলকভাবে সস্তা ও ভালো স্বাস্থ্যসেবা পেতে পারে। এই পদক্ষেপগুলির মাধ্যমে ট্রাম্পের গ্রেট হেলথ কেয়ার প্ল্যান মার্কিন নাগরিকদের জন্য অবিলম্বে সাশ্রয়ী এবং স্বচ্ছ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রে মর্গেজ হার ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। ৩০ বছরের স্থায়ী মর্গেজের গড় হার এখন ৬.০৬%, যা গত বছরের ৭.০৪% থেকে কমেছে। ১৫ বছরের মর্গেজের হারও ৫.৩৮% নেমেছে। হার কমে যাওয়ায় বাড়ি কেনা এবং রিফাইন্যান্সের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা আবাসন বাজারের জন্য ইতিবাচক সংকেত। যুক্তরাষ্ট্রে মর্গেজ হার ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। ফ্রেডি ম্যাকের সাম্প্রতিক জরিপ অনুযায়ী ৩০ বছরের স্থায়ী মর্গেজের গড় হার এখন ৬.০৬%, যা গত বছরের একই সময়ে ৭.০৪% থেকে উল্লেখযোগ্যভাবে কম। এটি ২০২২ সালের ১৫ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন হার। ১৫ বছরের স্থায়ী মর্গেজের হারও ৫.৩৮% নেমে এসেছে। ফ্রেডি ম্যাকের প্রধান অর্থনীতিবিদ স্যাম খাটার বলেন, হার কমে যাওয়ার ফলে বাড়ি কেনা এবং রিফাইন্যান্সের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এটি স্পষ্ট যে আবাসন বাজারে ক্রিয়াকলাপ বাড়ছে এবং বসন্ত বিক্রির মৌসুমের জন্য এটি ইতিবাচক সংকেত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সিকে নির্দেশ দিয়েছেন ফ্যানি ম্যা বা ফ্রেডি ম্যাকের $২০০ বিলিয়ন বন্ড ক্রয় করতে, যা আবাসন খরচ কমাতে সাহায্য করবে। এছাড়াও ট্রাম্প এখন পরিবারের বাড়ি কিনতে বড় সংস্থাগুলোর অংশগ্রহণ বন্ধ করার প্রস্তাব করেছেন। বিশেষজ্ঞরা আশা করছেন মর্গেজ হার নিম্ন ৬% সীমায় স্থিতিশীল থাকবে, যা ২০২৬ সালে বাড়ি বিক্রির ক্ষেত্রে ধীর কিন্তু ধারাবাহিক উন্নতি আনতে পারে। তবে উচ্চ মূল্য এবং সীমিত উচ্চ হারযুক্ত মর্গেজের অবশিষ্ট বাড়ি কেনার পুনরুদ্ধারে সীমাবদ্ধতা তৈরি করতে পারে। সান ফ্রান্সিসকো মেয়র ড্যানিয়েল লুরি শহরের পরিবারগুলোর জন্য নতুন শিশু সেবা পরিকল্পনা ঘোষণা করেছেন। বছরে $230,000 কম আয়ের পরিবার বিনামূল্যে চাইল্ড কেয়ার পাবেন। ৫০০টিরও বেশি প্রদানকারী সংস্থার মাধ্যমে প্রায় ১৯,০০০ শিশুর জন্য সুবিধা পৌঁছানো হবে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এটি বড় আর্থিক সহায়তা।
সান ফ্রান্সিসকো শহর তার নাগরিকদের জন্য বড় ধরনের শিশু সেবা পরিকল্পনা ঘোষণা করেছে। বছরে $2,30,000 কম আয় থাকা পরিবারগুলো এবার বিনামূল্যে চাইল্ড কেয়ার পাবেন, আর $3,10,000 কম আয়ের পরিবারগুলো 50% ভর্তুকি পাবেন। এই উদ্যোগের উদ্দেশ্য হল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে একটি পরিবারকে আরও সাশ্রয়ী করে তোলা। শহরের মেয়র ড্যানিয়েল লুরি বলেন, আজ থেকে শুরু হচ্ছে একটি বড় প্রচেষ্টা যা পরিবারের জীবনযাত্রার খরচ বছরে $10,000 পর্যন্ত কমাতে সাহায্য করবে। আমরা চাই সান ফ্রান্সিসকো পরিবারগুলোর জন্য এমন জায়গা হোক যেখানে তারা স্থিতিশীলভাবে বসবাস করতে, বেড়ে উঠতে এবং ভবিষ্যৎ গড়তে পারে। এর আগে শহরে বিনামূল্যে চাইল্ড কেয়ার সুবিধা কেবল 110% এলাকা মধ্যম আয়ের কম পরিবারের জন্য সীমাবদ্ধ ছিল। নতুন পরিকল্পনায় এই সীমা 150% ও 200% আয়ের পরিবার পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। সান ফ্রান্সিসকোর শিশু কাউন্সিলের তথ্য অনুযায়ী এখানে এক শিশুর চাইল্ড কেয়ারের গড় খরচ বছরে $20,000 থেকে $30,000, যা মধ্যম আয়ের পরিবারের আয়ের প্রায় 18 থেকে 30% চলে যায়। শহরটি 2018 সালে ভোটে অনুমোদিত বেবি প্রপ সি থেকে অব্যবহৃত $550 মিলিয়ন তহবিল ব্যবহার করবে। শহরের 500 এর বেশি প্রোভাইডার পরিবারগুলোকে এই সুবিধা প্রদান করবে। আধুনিক এবং সাশ্রয়ী চাইল্ড কেয়ার পরিবারগুলোকে সান ফ্রান্সিসকোতে স্থায়ীভাবে থাকার সুযোগ দেবে এবং শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করবে। মিশিগান অঙ্গরাজ্যের হাউসে শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল বিপুল সমর্থনে পাশ হয়েছে। আইন প্রণেতারা বলছেন, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে এবং শেখার পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন আইনে স্কুল চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার সীমিত বা সম্পূর্ণ নিষিদ্ধ করার ক্ষমতা স্কুল কর্তৃপক্ষকে দেওয়া হবে। বিলটির পক্ষে উভয় দলের আইন প্রণেতারাই ভোট দিয়েছেন, যা দেখায় যে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির অতিরিক্ত প্রভাব নিয়ে উদ্বেগ দলমত নির্বিশেষে রয়েছে। সমর্থকদের মতে মোবাইল ফোন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি বাড়ায় এবং শ্রেণীকক্ষের শৃঙ্খলা ব্যাহত করে। তবে জরুরি প্রয়োজনে বা বিশেষ শিক্ষাগত কাজে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে স্কুলগুলো ব্যতিক্রম রাখতে পারবে। বিলটি এখন সিনেটে পাঠানো হবে। আইন কার্যকর হলে মিশিগানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য আরও মনোযোগী এবং নিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্য জালিয়াতির ভয়াবহ চিত্র উঠে এসেছে সিআইডির তদন্তে। মাত্র 1 মাসে 3.5 লাখের বেশি এনআইডি তথ্য বিক্রি করে প্রায় 11 কোটি টাকা অবৈধভাবে আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের 2 কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কম্পিউটার অপারেটর মোহাম্মদ হাবিবুল্লাহ ও ডেটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ আল আমিন। সিআইডি জানায়, একটি গোপন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সারা দেশের নাগরিকদের সংবেদনশীল তথ্য যাচাই ও বিক্রি করা হতো। প্রতিটি এনআইডি তথ্য 200 থেকে 300 টাকায় বিক্রি করা হয়েছে। অবৈধ আয়ের অর্থ দিয়ে হাবিবুল্লাহ ঢাকার ফ্ল্যাটসহ বিলাসবহুল জীবনযাপন করতেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এনআইডি তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সিআইডি জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের শনাক্ত তদন্ত অব্যাহত রয়েছে। সৌদি আরবে মাটির নিচে বিপুল পরিমাণ সোনার সন্ধান মিলেছে। 4টি খনিতে প্রায় 244 টন সোনা পাওয়া গেছে। মাদানের খনির নতুন আবিষ্কার দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা হিসেবে কাজ করবে। বিদেশি বিনিয়োগ বাড়বে, খনিজ শিল্প সম্প্রসারিত হবে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি আর শক্তিশালী হবে। সৌদি আরবের মাটির নিচে এবার নতুন ধরনের সোনার ভান্ডার খুঁজে পাওয়া গেছে। তেলের সমৃদ্ধ রাষ্ট্রটি এবার সোনার কাছেও সমৃদ্ধ হতে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই দেশটির 4টি স্থানে প্রায় 244 টন বা 70.8 লক্ষ আউন্স সোনার অস্তিত্ব নিশ্চিত হয়েছে। খনিজ বিশেষজ্ঞরা মনে করছেন এটি আধুনিক খনিজ উত্তোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। সৌদির সরকারি খনিজ উত্তোলন সংস্থা মাদেন জানিয়েছে, মধ্য আরবের বিভিন্ন স্থানে উন্নত মানের খনন কার্য চালানোর ফলে নতুন খনিজ অঞ্চল চিহ্নিত করা সম্ভব হয়েছে। মক্কার মনসৌরি মাসারা খনিতে বছরে 30 লক্ষ আউন্স সোনা উত্তোলন করা হয়। উরুক ও উম্মে আস সালামের খনিতেও উল্লেখযোগ্য পরিমাণ সোনা উত্তোলন করা হয়েছে।
মাদিনের নতুন আবিষ্কার সৌদির অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। বিদেশি বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগ করতে আগ্রহী হবেন, ফলে দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হবে। এছাড়াও মাদেন, তামা, নিকেল, প্ল্যাটিনাম সহ অন্যান্য মূল্যবান খনিজ পদার্থের ক্ষেত্রেও নজর রাখছে। বিশেষজ্ঞরা মনে করছেন সৌদি আরবের এই সোনা ভান্ডার দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাজপরিবার ও মাদেনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে সোনার শিল্পকে বিশ্বের অন্যতম প্রধান খনি শিল্প হিসেবে প্রতিষ্ঠা করা হবে। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সী কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধের নতুন আইন কার্যকর হওয়ার 1 মাসের মধ্যে প্রায় 4.7 মিলিয়ন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। দেশটির সেফটি কমিশনার জানিয়েছেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট এবং এক্স সহ সকল বড় প্ল্যাটফর্ম আইন মেনে চলছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এটি বিশ্বমানের আইন এবং এটি বিশ্বব্যাপী নজর কেড়েছে। আইনের লক্ষ্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমোদিত অ্যাকাউন্ট ব্যবহার রোধ করা। যদিও কিছু অ্যাকাউন্ট এখনও সক্রিয় রয়েছে। কমিশনার জানান, পুরোপুরি প্রয়োগ করতে সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, এই আইন কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং নিরাপত্তা রক্ষায় দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। অন্যান্য দেশ এবং মার্কিন কিছু রাজ্য এই আইন অনুসরণ করার বিষয়েও ভাবছে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।